নিশানের ভয়ানক হুমকির তোপে তড়িঘড়ি করে বিছানা ছাড়ল শৈলী। সমুদ্রের ঢেউয়ের ন্যায় ভেসে থাকা চুলগুলো এক হাতে পেঁচাতে পেঁচাতেই আশেপাশে তাকিয়ে গুছিয়ে রাখা নিজের শালটা খুঁজল। এই কনকনে ঠান্ডায় মেরুন রঙের এই শালটাই তার একমাত্র অবলম্বন। সারি সারি বই গুচ্ছিত টেবিলের সামনে থাকা চেয়ারে ভাঁজ করে রাখা শালটা দেখেই শরীরের চুল খোপা করে ফেলল। দ্রুত শাল পেঁচিয়ে এগিয়ে গেল আলমারির দিকে। আলমারির দরজা খুলে ভেতরে হাত বাড়িয়ে দিল সে। ঠান্ডা রাতের শীতে তোর শরীর একটু কুঁকড়ে আসছিল, কিন্তু নিশানের আদেশ তাকে বসে থাকার সুযোগ দিল না। একের পর এক শালে হাত বোলাতে লাগলো শৈলী। মেরুন রঙের উলের শালটা তো নিজের জন্য নিয়ে নিয়েছে, এখন শিরোনামের নিশানের জন্য একটা ভালো শাল দরকার। তবে শৈলী জানে নিশান কোনো বাহারি বা নরম শাল পছন্দ করবে না। কেবল একরঙা ভারী কিছু হলেই চলবে। মানুষটাই তো একরঙা। খুঁজতে খুঁজতে এক কোণায় রাখা কালো রঙের উলের শালটা চোখে পড়ল। নিশান একবার এটা নিয়ে গিয়েছিল, কিন্তু পরে কোথাও রেখে ভুলে গিয়েছিল। শৈলী সেটা দেখে আবার আলমারিতে তুলে রেখেছিল। শালটা হাতে নিয়ে দ্রুত আয়নার সামনে দাঁড়িয়ে গেল শৈলী। চুলগুলো আরো ভালো করে বেঁধে নিল। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সে পাত্তা দিল না। নিশানের রাগী স্বর এখনো কানে বাজছে। তাড়াতাড়ি পায়ের মোজা পরে নিল, ঠান্ডা যেন না লাগে। সব গুছিয়ে দরজার দিকে পা বাড়াতেই বুক ধক করে উঠল। নিশান কেন এত রাতে তাকে ছাদে ডাকলো? আর সেই অচেনা নাম্বারের মেসেজ, এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে, নাকি নিশান কেবল কোনো দরকারি কথা বলার জন্যই ডেকেছে? আর অচেনা নাম্বারের মেসেজটা নিতান্তই এক কাকতালীয় সাময়িক ঘটনা। কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় নেই। নিশানের ধমকের কথা মনে পড়তেই হাতের শাল আরো শক্ত করে চেপে ধরে শৈলী। সিঁড়ির দিকে দৌড় দিল। নিশানকে বেশি অপেক্ষা করানো মানেই আরো বড় ঝামেলা। আদর করে ডেকে আনা। রাত গভীর হয়েছে। আকাশের বুক জুড়ে ঝলমলে তারা ছড়িয়ে আছে। পূর্ণিমার আলো চারপাশে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে, যেন পুরো পৃথিবী এখন শুধুই নরম রূপোলি আভায় ঢেকে গেছে। ঠান্ডা হাওয়া আলতো করে বইছে। মাঝে মাঝে গা ছমছম অনুভূতি তৈরি হচ্ছে। দূর থেকে ভেসে আসছে কোথাও যেন রাত জাগা কোনো পাখির ডাক, কিংবা কোনো কুকুরের একলা ঘেউ ঘেউ। শহরের কোলাহল থেমে গেছে। এখন শুধু রাতের নির্জবতা আর বাতাসের স্নিগ্ধ সুর চারপাশ ঘিরে রেখেছে। ছাদের এক কোণে নিশান দাঁড়িয়ে আছে। দুহাত শক্ত করে রেলিং ধরে রেখেছে সে। আঙুলের কিটগুলো পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখে কোনো অনুভূতি নেই। সে যেন কোনো গভীর শূন্যতায় সে ডুবে আছে। চোখ দুটি স্থির, সামনের ফাঁকা অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কিন্তু সে আদৌ কিছু দেখছে কিনা তা বোঝা যাচ্ছে না। ঠান্ডা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, তবুও সে একবারের জন্য নড়ছে না। শরীর ধপ ধপ করে শব্দ করে ছাদে উঠে এসে নিশানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। চলন্ত পা দুটি স্থির করে রাখলো। চোখ বরাবরের মতো প্রশ্নসূচক দৃষ্টিতে রয়েছে। নিশানের এই অনুভূতির নির্লিপ্ত অবস্থাটা সে অনেকবার দেখেছে, কিন্তু আজ কেন যেন একটু বেশি অস্বাভাবিক লাগছে। বুকের ভেতর অজানা শঙ্কা দোলা দিয়ে উঠল, যেন নিশান কোনো অদৃশ্যভাবে পিষ্ট হয়ে যাচ্ছে, অথচ কাউকে কিছু বলছে না। হাতে শালটা শক্ত করে চেপে ধরে শৈলী ধীরে ধীরে নিশানের দিকে এগিয়ে গেল। ঠান্ডা বাতাস তার গায়ে কপাল কাঁপন ধরাচ্ছে, কিন্তু নিশানের এই নীরবতা তাকে আরো বেশি অস্থির করে তুলেছে। বেশি দূর এলো না শৈলী। খুব দ্রুত নিয়ে ঠোঁট ভিজিয়ে খুব দূরত্ব নিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকতে চাইল। তবে সে কিছু বলে ওঠার আগেই চাপা স্বর ভেসে আসলো ওপাশ থেকে শূন্য তাকিয়ে থাকা পুরুষের দিকে। লুকোচুরি খেলছিস আমার সাথে? খানিক চমকে দিয়ে তৎক্ষণাৎ বুকে থুতু করে চোখ পিট পিট করলো শৈলী। নিশান এদিকে না তাকিয়েও কিভাবে তার উপস্থিতি বুঝলো কোনোভাবেই মাথায় ঢুকলো না 10টা দোষীর। আরে অবাকের রেশ কাটাতে না কাটাতেই নিশান এদিকে না তাকিয়ে চাপা কণ্ঠে ফের বলে উঠল, পাটি টিপে টিপে আসার মানে কি? আমি তো তোকে আসতেই বলেছি। লুকোচুরির কি দরকার? বলে এ পর্যায়ে মাথা ঘুরিয়ে শৈলীর দিকে ফিরে তাকালো নিশান। দুহাত বুকে গুজে নিয়ে ভ্রু কুঁচকে ফেলল। শৈলী অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তার হাতের শালটা
নিশানের জন্য এনেছিল, কিন্তু এখন সেটা আঁকড়ে ধরে যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছে। নিশানের দৃষ্টি তার দিকে স্থির, গভীর, যেন ভেদ করে দিতে চাইছে শৈলীর ভাবনাগুলো। ঠান্ডা বাতাসে শৈলীর কাঁধ কেঁপে উঠল, তবুও সে নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলেন, লুকোচুরি খেলছি না নিশান ভাই, বাড়ির সবাই ঘুমিয়েছ তো, তাই ধীরে আসছিলাম, যেন শব্দে কেউ টের না পায়। নিশান শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে যেন সেসব অনুভবই করছে না। গভীর স্থির চোখে শৈলীকে দেখে নিয়ে চাপা স্বরে বলল, সবাই ঘুমিয়ে গেছে, তুই এভাবে আসবি সেটা জানতাম না, কিন্তু তোর পা টিপে টিপে আসার দরকার ছিল না। এক্স্যাক্টলি তোর ভয়টা কাকে নিয়ে? শৈলী নিশানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে একটু ইতস্তত করে বলল, ভয় কাকে নিয়ে? কাউকে নিয়ে নয়। ভয় কেন সেটা বোঝার জন্য চেষ্টা করুন নিশান ভাই। এই বাড়ির কেউ আমাকে এখানে দেখতে চায় না। এভাবে মাঝরাতে কারো চোখের সামনে পড়ে গেলে অশান্তি করতে মোটেই ইচ্ছুক নই। নিশান এক মুহূর্ত চুপ করে ধীরে ধীরে রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এই বাড়ির সবাই চাইবে কি চাইবে না সেটা নিয়ে তোর বাবার দরকার নেই, বলে আবারও মুখ অন্যদিকে করল। খানিক নীরবতা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় এগোতে লাগলো। এমন নীরবতায় অশান্তি, অস্বস্তির বন্যা বয়ে যাচ্ছে শৈলীর সর্বাঙ্গে। শেষে এবার গভীর শ্বাস নিয়ে সে বলল, আপনি আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন নিশান ভাই? ঘুমাবেন না? নিশান শৈলীর কথার জবাব দিল না, বরং খানিকক্ষণ তাকিয়েই থাকলো তার দিকে। হঠাৎ সে তার চোখ ফিরিয়ে একটু হেসে বলল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং এক ধরনের শূন্যতা লুকিয়ে ছিল সেখানে। চোখ নামিয়ে রেলিংয়ে আঙুল চালিয়ে ধীরে ধীরে বলল, ঘুম। বিছানায় গা এলিয়ে ঘুমে তো তারাই যায় যাদের মনে শান্তি আছে শৈলী। আর আমি তো সেই মানুষ যার রাতের ঠিকানা শুধুই অস্থিরতা। শৈলী নিশানের কথাগুলো শুনে চুপ করে গেল। তার ভেতরে কোথাও যেন একটা অদৃশ্য শিরশির অনুভূতি বয়ে গেল। নিশানের এই নির্লিপ্ত অথচ গভীর কথাগুলো তার মানে কেমন যেন তার মনে কেমন যেন ছাপ ফেলে গেল, ঠিক যেন রাতের আকাশে একলা জ্বলতে থাকা কোনো নক্ষত্রের মতো। মানুষ শূন্যতার ওজন বোঝে না যতক্ষণ না সেটার আর তার হৃদয়ের নড়া শিরা ছিঁড়ে যায়। আমি সেই আমি সেই ভার বয়ে চলেছি, প্রতিদিন, প্রতি ঘন্টা। মানুষ শূন্যতার ওজন বোঝে না যতক্ষণ না সেটার ভার তার হৃদয়ের শিরা ছিঁড়ে দেয়। আমি সেই ভার বয়ে চলেছি, প্রতিদিন, প্রতি ঘন্টা। শৈলী এবার সত্যিই থমকে গেল। নিশানের গলা যেন অন্যরকম লাগছে আজ। ভেতরে জমে থাকা একরাশ ক্লান্তি আর চাপা যন্ত্রণা গোপন করে রাখা স্বরে শৈলী ধীরে ধীরে আর একটু এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল শালের জন্য। শান্ত গলায় ছোট আবেদন করলো যেন, শালটা নিন নিশান ভাই, ঠান্ডা লেগে যাবে। নিশান শৈলীর দিকে তাকালো। তার চোখে কিছু ছিল, এক মুহূর্তের জন্য বোঝা গেল না, কিন্তু পরক্ষণেই সে একটা শব্দ না করে হাত বাড়িয়ে শালটা নিয়ে কাঁধ জড়িয়ে নিল। শৈলী নিশানের মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতো পারল না। নিশান যেন তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। এই নীরব রাতের চাঁদ আর তারাগুলো তাদের দুজনকে নীরবে দেখছে, কিন্তু কেউই মুখ খুলছে না। বাতাস বইছে ধীর লয়ে, যেন নিশানের মনের অতল গহ্বরের সঙ্গেই তাল মিলিয়ে চলছে এই রাত। হঠাৎ নিশান একটা বড় শ্বাস ফেলে শৈলীর দিকে তাকালো। শৈলীও তৎক্ষণাৎ ভদ্রের মতো মাথা নিচু করে নিশানের কথা শোনার অপেক্ষায় রইল। নিশান কিছুক্ষণ শৈলীর দিকে তাকিয়েই রইল, যেন কিছু বলবে, আবার যেন নিজেই তার ভেতরের কথাগুলো আটকে রাখছে। ঠান্ডা বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, চোখের গভীরতা আরও ধোঁয়াটে করে তুলেছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত গুজে নিচু গলায় নিশান পড়ল, কাল তোকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। শৈলী বিস্মিত চোখে তাকালো, কিন্তু নিশানের মুখে কোনো ব্যাখ্যা নেই। সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন শৈলীর প্রতিক্রিয়ার অপেক্ষা নেই।
বরং নিজের মনে কিছু স্থির করছে। শৈলী কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কোথায়? নিশান চোখ নামিয়ে রেলিংয়ের দিকে তাকালো, যেন উত্তরটা বাতাসে ছড়িয়ে দিল। এখন জানতেই হবে, না জানলে হয় না। শৈলী মাথা নিচু করে ঘাড়টা ডানে এলিয়ে দিল, নীরবে বুঝিয়ে দিল, হয় হয়, আপনি বললে সব হয় নিশান ভাই। নিশান নীরবে শৈলীর মাথা ঝাঁকানো দেখি সন্তুষ্ট হলো। ঠান্ডা কণ্ঠে বলল, কাল জানতে পারবি। সকাল 8টায় তৈরি থাকিস, দেরি করলে আমি কিন্তু রেখে চলে যাব। শৈলী তৎক্ষণাৎ মাথা তুলে জোর গলায় জানান দিল, আপনার অফিস? শৈলী ভেবেছিল নিশান হয়তো নিজের অফিসের কথা ভুলে গেছে, অথচ বোকা শৈলী আজও নিশানকে ঠিকঠাক ধরতে পারল না। বাঁকা হেসে নিশান ধীর গলায় বলে উঠল, ছুটি নিয়েছি, আকাশ সব সামলাবে। শৈলী অবাক হয়ে তাকিয়ে রইল নিশানের দিকে। অফিসের এত কাজ ফেলে ছুটি নিয়েছে? নিশান যে নিজের কাজের বাইরে কিছুই ভাবতে চায় না, সে হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন? শৈলীর চোখে মুখে প্রশ্ন দেখে নিশান আর কিছু না বলে আবার শূন্য তাকালো, যেন রাতের আকাশের তারা গুনছে, অথবা নিজের ভেতরের অস্থিরতা লুকাচ্ছে। শৈলী এবার সাহস করে ধীর পায়ে একটু এগিয়ে এসে নিশানের সামনে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে ওর শাল উড়ে যেতে চাইছে, কিন্তু সে শক্ত করে ধরে রাখলো। আপনি আসলে কোথায় নিয়ে যেতে চান আমাকে নিশান ভাই? নিশান এবার চোখ তুলে তাকালো, গভীর দৃষ্টি, যেন রাতের চেয়েও গাঢ় কিছু ওর ভেতরে লুকিয়ে আছে। এক মুহূর্ত শৈলীর দিকে তাকিয়ে থাকলো, তারপর নিচু স্বরে বলল, কোথাও, হয়তো এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত তাকে কেউ নিয়ে যায়নি। শৈলীর বুকের ভেতরটা ধক করে উঠল। নিশানের কথার মানে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার গভীর রহস্যময় চোখ যেন তাকে কিছু বলার সুযোগ দিল না। শৈলী কিছু বলবে, কি করবে, কি বলবে না বুঝে ওঠার আগেই নিশান ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। শৈলী শুধু তার চলে যাওয়া দেখলো, মনে হাজারটা প্রশ্ন নিয়ে, যার উত্তর হয়তো কালই মিলবে। অথচ তারা জানতো না, তাদের দুজনের সেই নির্জন মুহূর্তে সাক্ষী হয়েছিল আরেক জোড়া চোখ। ছাদের এক কোণ অন্ধকারে ঢাকা, সেখানে গভীর এক দৃষ্টি স্থির হয়েছিল নিশানা শৈলীর দিকে। সেই চোখে ছিল অস্বাভাবিক ক্ষোভ, কেমন যেন এক অস্থির আগুন জ্বলছিল। নিশানের প্রতিটা অঙ্গভঙ্গি, শৈলীর প্রতিটা অভিব্যক্তি সে দেখেছিল, পর্যবেক্ষণ করেছিল এক অদ্ভুত স্থিরতায়। নিশান যখন সিঁড়ি দিয়ে নেমে গেল, শৈলীও ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে থাকলো। আর তখনই সেই চোখ দুটো সামান্য নড়ল, এক নিঃশ্বাসে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে অন্ধকারের সাথে মিশে গেল। কে ছিল সে? কেন সে এমন দৃষ্টি নিয়ে তাকিয়েছিল? তার চোখে যে আগুন, সেটা নিছক কৌতূহল নাকি ভয়ানক ইঙ্গিত? কেউ বুঝতে পারল না, কেউ টেরও পেল না যে আজ রাতের নীরবতার মধ্যে এক অদৃশ্য সাক্ষী তাদের সাথে ছিল। সে যে এখন অন্ধকারে হারিয়ে গেল, হয়তো শীঘ্রই আবারও ফিরবে। নিশান নিজের ঘরের দরজাটা ধীর হাতে ঠেলে ভেতরে ঢুকলো। কিছু আগের মতোই আছে, অথচ কেমন যেন অন্যরকম লাগছে। ঘর জুড়ে নিস্তব্ধতা, বাইরে রাতের বাতাস বইছে, কিন্তু নিশানের বুকের ভেতর যেন এক অদৃশ্য অস্বস্তি পাথরের মতো চেপে বসেছে। সে দ্রুত গায়ে থাকা শালটা খুলতে গিয়েও থেমে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, কপালের ভাঁজ গভীর হলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিক, কোথাও যেন তার দৃষ্টি এড়িয়ে গেছে কিছু। হঠাৎ করে তীব্র অস্থিরতায় ঘরের বারান্দার দিকে এগিয়ে গেল নিশান। দরজা খুলে পা রাখতেই শীতল বাতাস তার গা স্পর্শ করলো। চারপাশে নিস্তব্ধ অন্ধকারের দিকে তাকিয়ে একরকম নিজেকে বোঝানোর চেষ্টা করলো, সব ঠিক আছে। তবে সত্যি কি সব ঠিক আছে? আঙুল শক্ত হয়ে রেলিং চেপে ধরল নিশান। গভীর রাতের আধারে শহর একটা ঘুমন্ত দৈত্যের মতো পড়ে আছে, কিন্তু নিশানের ভেতরটা নিদ্রাহীন এক বিস্ময়ে তোলপাড় করছে। বাতাসে একটা চাপা শ্বাস ফেলল নিশান। চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু মনের অস্থিরতা কমল না, বরং আরও বেড়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে শ্বাস ফেলে চোখ সরু করে তাকালো চারপাশে। অচেনা কিছু নেই, তবু অস্বস্তিটা যাচ্ছে না। নিশানের দৃষ্টি আচমকা পড়ে শৈলীর দেওয়া শালের দিকে। নিঃশব্দে সেটি শৈলীর শরীর থেকে খুলে হাতে নিল, আঙুলের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরল। একটা গভীর শ্বাস নিল সে,
কেন জানি মনে হলো এই সামান্য কাপড়ের টুকরোটায় শৈলীর উষ্ণতা লেগে আছে, তার স্পর্শ, তার অস্তিত্বের একটুখানি ছাপ। কিন্তু এই অনুভূতি প্রকাশ করা যায় না, বলা যায় না, এমনকি নিজেকেও বোঝানো যায় না। শালটা আরও শক্ত করে চেপে ধরে আকাশের দিকে তাকালো নিশান। আজকের রাতটা যেন অন্যরকম। অন্ধকার আকাশের গভীরে লুকিয়ে আছে এমন কিছু, যা কাউকে বলা যায় না, যা শুধু অনুভব করা যায় একান্ত নিজের মতো করে, একা। নিশান জানে তার বুকের ভেতর যে অনুভূতিটা আজ ঘুরপাক খাচ্ছে সেটার কোনো দাম নেই। এটা ভালোবাসা নাকি কিছু হারিয়ে ফেলার ভয়, সে জানে না। শুধু জানে এই অনুভূতি কারো সঙ্গে ভাগ করে নেওয়ার নয়। এটা একান্ত তার নিজের গোপনে লালন করা এক আবেগ, যা কাউকে বোঝানো যায় না, শুধু নীরবতায় বহন করতে হয় চিরকাল। নিশান শালটি হাতে শক্ত করে আঁকড়ে ধরে, তার চোখ এক মুহূর্তের জন্য অন্ধকারে হারিয়ে যায়। হঠাৎ যেন এক নতুন আবেগে বিড় করে সে গেয়ে ওঠে। দূর হতে তারে আমি দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহে ডরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ। মৃদু সূর্য রশ্মির আলো দিয়ে ভরে উঠেছে আকাশ। আজকের সকাল, শীতের ঠান্ডা বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে। আকাশে কিছু মেঘের সারি এসে উকি দিচ্ছে। গ্রাম্য পাখিরা মৃদু সুরে গান গাইছে, আর রাস্তায় একটু অবসন্ন হয়ে হাঁটছে মানুষজন। এই নীরব সকালে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। শৈলী তার রুমের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হাতে এক কাপ গরম চা নিয়ে বসে আছে। যদিও তার মন একটু ব্যস্ত, তবুও কিছুটা শান্ত, কিছুই বুঝে উঠতে পারছে না। অথচ তার ভেতরে একটা অস্বস্তি, একটা শঙ্কা কাজ করছে। নিশান যে তাকে ডেকে পাঠিয়েছে তা এলেই তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হয়। না জানি আজ কোথায় নিয়ে যাবে সে। এদিকে নিশান সোজা উঠে নিজেকে প্রস্তুত করেছে। কালকের ঘটনার পর তার মনে একটু অস্থিরতা ছিল, তবে আজ সেই অস্থিরতা দূর হয়েছে। তবুও তার মধ্যে অপ্রকাশিত কিছু অনুভূতি ছিল, যা সে নিজের ভেতরে রেখে দিয়েছে। আজ তার কাছে একটা নতুন দিন, একটা নতুন শুরু। সে জানে না কি অপেক্ষা করছে, তবে মনে মনে এক অদ্ভুত আগ্রহ জন্ম নিচ্ছে, যেন আজ কিছু পরিবর্তন আসবে। সব পরিবারে খাওয়ার পর্ব শেষ করে উঠে পড়েছে। রিমির কলেজের জন্য তড়িঘড়ি করে তৈরি হচ্ছে, অথচ নিজের যমজ বোন মিমিকে বিছানার হাতলে থুতনি লাগে লজ্জা মাখা রূপে নখ খুঁড়তে দেখে চরম অবাক হলো রিমি। সাথে সাথে হাতে থাকা চিরুনিটা ছুঁড়ে মারল মিমির দিকে। মাথায় খট করে ব্যথা লাগায় মুখ কুঁচকে কপাল ডলতে ডলতে বিরক্তির স্বরে খেপে উঠল মিমি। কি সমস্যা তোর? চিরুনি ছুঁড়ে মারলি কেন? রিমি মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, তুই আবার পাল্টা কথা বলছিস? কোন সাহসে? বাজে কয়টা? ঘড়ির দিকে চোখ রেখেছিস? মা এসে দুটো চাটি মারলে তারপর বুঝবি বলত। মিমি এবার চোখ নাক পুরো দমে কুচকে ব্যথাতুর চেহারা নিয়ে বলল, চুপ থাক তুই, ভালো লাগছে না, বলে এসে বিছানায় গা এলিয়ে দিল। আবারও রিমি চিৎকার করে উঠল, তুই আবার কি করছিস মিমি? তোর কি কিছুই বোঝার ক্ষমতা নেই? এইভাবে থাকলে তো কলেজে যেতে পারবি না, দেরি হয়ে যাচ্ছে তো। মিমি চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ থেকে কিছুটা ভারী সুরে বলল, তুই যা, আমি পরে যাব। রিমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মিমির মনোভাব অনেকটাই অন্যরকম হয়ে গেছে, যেন সে খুব গভীর কিছু নিয়ে চিন্তা করছে। রিমি কিছুটা বিরক্ত হলেও মিমির চোখে সে অদ্ভুত ভাবটা দেখে তার মন কিছুটা নরম হয়ে গেল। কিন্তু সে এবার বুঝতে পারছিল না মিমি কেন এমন আচরণ করছে। ওই কি হয়েছে তোর? রিমি আরও বিরক্ত হয়ে বলে উঠল। মিমি এবার কোনো উত্তর না দিয়ে সোজা বিছানার উপর গিয়ে গুটিয়ে শুয়ে পড়ল। রিমির চোখে নতুন কিছু শঙ্কা দেখা দিল। মিমির আচরণ যেন অনেক কিছু গোপন করছে, কিন্তু সেটা কি? রিমি এবার খানিকক্ষণ অবাক নেত্রে তাকিয়ে ঘড়ির দিকে চোখ রাখল, এরপর দাঁত খিচিয়ে বলে উঠল, পরে কখন যাবি তুই? ঘড়ি দেখেছিস? এখন গেলে তো 5 মিনিট লেট হবে। সাংঘাতিক জ্যাম লেগেছে কারণ বাজারের দিকে। মেয়ে এবার ধপ করে উঠে বসলো, মুখে লজ্জা মিশ্রিত হাসির রেখা টেনে আঙুল চুল পেঁচাতে পেঁচাতে বলল, উফ, তুই যা, আমার দেরি হবে না। আজ আমি নিশান ভাইয়ের সাথে মেট্রো রেলে যাব। বেশি টাইম লাগবে না, নিশান ভাই নিজের অফিসে নেমে যাবে আর আমি কলেজে, ব্যাস। রিমি এবার আগের থেকে ভ্রু কুঁচকাল।
আজকাল মিমির স্বভাব তার মোটেই ঠিক লাগছে না। নিশান ভাইয়ের সাথে যাওয়ার মোটেই শখ নেই তার। এমনিতেই যাওয়ার পথে আজ নতুন একটা ক্যালকুলেটর কিনতে হবে। গত বৃহস্পতিবার একটা ফালতু ছেলের খপ্পরে পড়ে সে নিজের ক্যালকুলেটর হারিয়ে ফেলেছে। মিমি নিশান ভাইয়ের সাথে যাবে ভেবে আর চিন্তা করলো না রিমি। স্বস্তির শ্বাস ফেলে ব্যাগ ঘাড়ে নিয়ে পথ ধরল ঘরের বাইরে। তবে তৎক্ষণাৎ মস্তিষ্কের স্নায়ুকোষ কিছু একটা আসতেই রিমি চট করে মিমির দিকে তাকিয়ে বলে উঠল, আবে ওই ছাগলের বাচ্চা, নিশান ভাই তো আজ অফিসেই যাবেন না। মিমি ভ্রু কুচকাল, মানে কে বলেছে তোকে? খাওয়ার টেবিলে বড় মামাকে তো নিশান ভাই বলল যে আজ নাকি ছুটি নিয়েছে, যাবে না আজ। মিমু একটু ভেবে আবারও খুশি হয়ে গেল। ও আচ্ছা, আমি আজ তাহলে কলেজে যাব না, একটু বিশ্রাম নিই। রিমি দু হাত বুকে গুজে নেয়, ভ্রুকুচকে ঠোঁট বাঁকিয়ে বলে, মায়ের জুতোর বাড়ি খাওয়ার ইচ্ছে আছে? মিমি এবার বিছানা ছেড়ে উঠে সাফাই গাইতে মিথ্যা কথা বলা শুরু করলো। আরে বোকা, কথা শোন, তুই তো জানিস আমার ম্যাথে কত প্রবলেম আছে। 2-3টে জিনিস তো মাথায় একদম ঢুকে না। আর যেহেতু নিশান ভাই ভাষায় থাকবে, তাহলে আমি কলেজ না গিয়ে নিশান ভাইয়ের কাছে অঙ্কগুলো বুঝিয়ে নিই। রিম্মা এবার কপাল চাপড়ালো, এরপর বেরিয়ে যেতে যেতে বলল, গাধার 3 নাম্বার নানি, নিশান ভাই বাসায়ও থাকবে না। কি একটা কাজে শৈলী আপুকে নিয়ে একটু বাইরে যাবে বলল। তুই এসব রং চং বাদ দিয়ে দ্রুত রেডি হয়ে নিচে আয়, আমি জুতো পরছি। মিমিকে কিছু বলতে না দিয়ে রিমি নিচে গেল। এদিকে মিমি ভ্রু কুঁচকে অন্যমনস্ক হলো। স্নিগ্ধভাবে বিছানায় বসে রিমির কথা শুনে যেতেই তার চোখে এক ধরনের চাপা অস্থিরতা দেখা দিল। মুখের হালকা হাসিটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। তার বদলে অদৃশ্য এক ধরনের শঙ্কা এসে ভর করল মনে। কেন যেন আজ মিমির ভেতর কিছু একটা গোপন অনুভূতির জন্ম নিয়েছে, যা সে নিজেও বুঝে উঠতে পারছে না। নিশান ভাই শৈলী আপুকে নিয়ে বাইরে যাবে, আনমনে আওড়ালো মিমি। কেন তারা একসাথে বাইরে যাবে? কারণটা কি? কিছুই যেন ঠিক মনে হচ্ছে না। কেন তার অস্থিরতা বেড়ে যাচ্ছে? কেন সে এতটা রেগে যাচ্ছে? মিমি নিজের অজান্তে নিজের আঙুলে চুল পেঁচাতে শুরু করলো। হঠাৎ করে একটা খোঁচা দেওয়ার অনুভূতি মিমির শরীরের ভেতর তীব্র হয়ে উঠল। মনে হলো কেউ যেন তার ভালোবাসা লুকিয়ে নিয়েছে আর তার উপর কষ্ট দিচ্ছে। কেন? কেন? সেই প্রশ্ন শুধু তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিড়বিড় করে নিজ মনে বলল মিমি, অন্যরকম লাগছে। আচ্ছা, কিছু হবে না, সব ঠিক আছে। নিশ্চয়ই কোনো কারণে নিশান ভাই শৈলী আপুকে নিয়ে যাবে। অবশ্যই কোনো কারণ আছে। বারান্ত সকালটা একদম ঝকঝক আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর হালকা বাতাস গায়ে একরকম প্রশান্তি এনে দিচ্ছে। নিশানার শৈলী শহর ছেড়ে একটু দূরের এক জায়গায় রওনা দিয়েছিল। এই তো একটু আগেই তারা কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছে। তবে অবাক হওয়া শৈলী প্রায় কথা বলতে ভুলে গিয়েছে। নিশান নামক মানবটি তাকে এমন স্থানে এনেছে যেখানে প্রকৃতির সৌন্দর্য যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছে চারপাশকে। জায়গাটা ছিল সবুজে মোড়া, একদম নির্জন। বিস্তীর্ণ মাঠের ওপারে একটা স্বচ্ছ জলের হ্রদ, যেখানে আকাশে প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ফুটে আছে। হ্রদের ধারে বড় বড় গাছ, পাতায় পাতায় রোদের আলোর খেলা। পাখিরা গাছের ডালে বসে মিষ্টি সুর তুলছে, যেন প্রকৃতির কোনো অদৃশ্য শিল্পী তাদের দিয়ে এই সঙ্গীত বাজিয়ে নিচ্ছে। চারপাশটা এতটা শান্ত যে নিশানার শৈলী হাঁটতে হাঁটতে নিজেদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। শৈলী তো সব কিছু ভুলে গিয়ে চারপাশের সৌন্দর্য চোখ ভরে দেখছিল। বাতাসের তাজা গন্ধ, মাটির কোমল অনুভূতি, সব কিছু যেন এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। কিছু দূরে একটা ছোট কাঠের পুল দেখা গেল, যার উপরে নরম ঘাসের ছাওয়া বয়ে বয়ে গেছে গভীর সবুজের দিকে। পুলের নিচ দিয়ে পানির ধারা বয়ে চলেছে কল কল শব্দে। সূর্যের আলো যখন পানির উপর পড়ছে, তখন তার ছোট ছোট কণাগুলো হীরার মতো ঝলমল করছে। পুলের কাছে আসতেই নিশান পা চালানো থামিয়ে দিল। তার দেখা দেখি শৈলীও স্বাভাবিকভাবে থেমে মাথা নামিয়ে রাখলো, চোখ রাখলো পুলের নিচে বয়ে চলা কলকল শব্দে উচ্ছ্বাদিত পানির দিকে। নিশান শৈলীর পাশে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখলো। তার চোখে যেন একটা গভীর প্রশান্তি। শৈলীও চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন জায়গায় আসার অভিজ্ঞতা তার খুব বেশি নেই। বাতাসে ভাসা গাছের গন্ধ, হ্রদের জলের শব্দ, দূরের টিলা থেকে আসা শীতল হাওয়া, সব কিছু যেন তাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে।
নিশান ভাই যে তাকে এত সুন্দর একটা জায়গায় আনবে সে কখনো কল্পনাও করেনি। শৈলী ধীরে ধীরে ফিস ফিস করে বলল, এত সুন্দর জায়গা, এই জায়গার খোঁজ কেমন করে জানলেন নিশান? নিশান হালকা হেসে সংকোচ অভিব্যক্তিতে বলল, তোর জন্যই খুঁজেছি। অবাক হলো শৈলী। হাওয়ায় মিশে থাকা অদ্ভুত এক মিষ্টি গন্ধ শৈলীর মন ছুঁয়ে গেল। ঝিলিকি স্পষ্ট চোখ চিক চিক করে উঠল। যে মেয়েকে নিয়ে কখনো কেউ ভাবে না, সেই মেয়েকে নিয়ে নিশান ভেবেছে। স্তব্ধ হয়ে যাওয়া শৈলীর ঠোঁটের কোণায় অজান্তে হাসির রেখা ফুটে উঠল। মন ভরে উঠল প্রশান্তিতে। আবারও চোখ মেলে আশেপাশে তাকালো সে। চারদিকে ছড়িয়ে আছে সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যের নমুনা। এসব দেখে যে কারো মন ভালো হতে বাধ্য, মুখে হাসি ফোটাতেও বাধ্য। পাখির কলকলারে কল কাকলি, হৃদয়ের জলে পড়া রোদের চিক চিক করা আভা, গাছের পাতায় খেলা করা বাতাসের দোল, সব কিছু যেন প্রকৃতির এক অন্নবদ্য আয়োজন। কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে ছাপিয়ে এখন তার মন জুড়ে শুধুই নিশানের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে, তোর জন্যই খুঁজেছি। অবিশ্বাস লাগছে শৈলীর। কেউ কখনো তার জন্য কিছু করেছে কি, এমন করে ভেবেছে কি? সে তো বরাবরই একটু চাপা স্বভাবের, নিজের মতো থাকা মেয়ে। ছোটবেলা থেকে সে শিখে এসেছে যে কেউ তার জন্য ভাববে না, নিজেকেই নিজের মতো গুছিয়ে নিতে হবে। কিন্তু আজ নিশান। শৈলী আবারও চোখের তারায় বিস্ময় আর প্রশংসা একসঙ্গে মেখে নিশানের দিকে তাকালো। এই মানুষটা এত গম্ভীর, কথা কম বলে, অথচ তার মনের গভীরে কত কিছু লুকিয়ে থাকে। এমনকি নিজের অজান্তেই কি সে শৈলীর জন্য এতটা ভাবতে শুরু করেছে? শৈলী একটি ধীরে নিঃশ্বাস নিল, চোখ মেলে আবার প্রকৃতির দিকে তাকালো। আজ এই জায়গার সৌন্দর্য কেবল প্রকৃতির জন্য নয়, বরং কারো বিশেষ মনোযোগের জন্য তার কাছে আরো সুন্দর লাগছে। নিশান পাশে থাকতেই যেন পরিবেশ আরো মায়াবী হয়ে উঠেছে। একটা ছোট্ট হাসি আবারও খেলে গেল শৈলীর ঠোঁটে। মন ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে। হঠাৎ নিশান বলে উঠল, তুই কথা বলতে শিখবি কবে? হঠাৎ নিশানের প্রশ্নের সম্মুখীন হয়ে অপ্রস্তুত হলো শৈলী। কিছুক্ষণ সময় নিয়ে বোঝার চেষ্টা করলো কথাটার মর্ম। কিন্তু সরল মনে নিশানের কথার মানেটা স্পষ্ট হলো না। প্রতিবারের মতো এবার মিনমিন করে জানতে চাইলো, মানে? নিশান এবার দীর্ঘশ্বাস ফেললো, আশেপাশে এক নজর ঘুরিয়ে এনে শৈলীর দিকে তাকালো। মুখে গম্ভীর ভাবটা বজায় রেখে স্বাভাবিক গলায় বলল, মানুষের মিনিমাম একটা সহ্য ক্ষমতা থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে। আমি জানতে চাই, তোর সহ্য ক্ষমতা ঠিক কতটা বেশি? শৈলীর ঠোঁট কিছু বলার জন্য মুখ খুলতেই নিশান আবার বলে, জীবন এত বোকা হলে চলে না হিমরূপা। চমকে স্তব্ধ হয়ে তাকালো শৈলী। তার চোখের এমন দৃষ্টি দেখে নিশানের ঠোঁটের কোণ তার চোখের দৃষ্টি এমন একটি তার চোখের এমন দৃষ্টি দেখে নিশানের ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। শৈলীর চোখ ফের বিস্ময়ে বড় হয়ে গেল। হিমরূপা? সে কি ভুল শুনেছে? না, নিশান তো একদম পরিষ্কারভাবেই তাকে এই নামে ডাকল। সে তো ঠিকই শুনেছে। শৈলীর মনে হলো কোনো এক শীতল হিমবিন্দু এসে তার বুকে ঠেকেছে, অথচ সেই শীতলতার ভেতরেও এক ধরনের অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। নিশানের চোখে তাকাতেই সে বুঝতে পারল লোকটা মজা করছে না, বরং সে এক ধরনের হতাশা মিশিয়ে কথাটা বলেছে, যেন সত্যিই ভাবছে শৈলী বড্ড বেশি বোকা। শৈলী গলাটাকে স্বাভাবিক করার চেষ্টা করল। আপনি হঠাৎ করে এমন বলছেন কেন নিশান ভাই? নিশান একটু কাছে এগিয়ে এলো, চোখে সেই একই গম্ভীর দৃষ্টি যেটা তার স্বাভাবিক অভ্যাসের মতো। তুই আসলেই বোকা, অনেক বোকা। তোর মতো গাধা আমি দুটো দেখিনি। আচ্ছা, আমার একটা কথা বল, তুই কেন মায়ের উপর যুক্তিযুক্ত কথা বলতে পারিস না? অভদ্রতা দেখাতে চাস না, ইটস ওকে, কিন্তু ভদ্রতার সাথে যুক্তি নিয়ে কথা বলা তো যায়। যেটা সত্য সেটা কেন তুই জোর গলায় বলতে পারিস না বলতো? মানুষ তখনই দমে যায়, তখনই নীরব থাকে যখন সে অপরাধ করে। কিন্তু তুই তো কোনো অপরাধ করিসনি। যখন তোর উপর অন্যায়গুলো হয় তখন তুই কেন চুপ করে থাকিস? কেন অপেক্ষা করিস যে কেউ এসে তোকে বাঁচাবে? নাকি অন্যায় সহ্য করতে, অত্যাচারিত হতে ভালো লাগে তোর? নিশান একটানা বলেই যাচ্ছে, আর শৈলী তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার মস্তিষ্ক এখনো ঠিক মতো প্রক্রিয়া করতে পারছে না নিশানের কথাগুলো। নিশান বিরক্ত হয়ে বাজ খাই গলায় আবার বলল, বল, চুপ করে থাকিস না। শৈলী এবার একটু গুছিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো।
আপনি এভাবে বলছেন কেন? আমি তো নিশান তার কথা শেষ করতে দিল না। তো তুই কি? তুই কি জানিস চুপ থাকা এক ধরনের অন্যায়? তুই কি জানিস অন্যায় সহ্য করতে করতে এক সময় মানুষ নিজেই নিজের বড় শত্রু হয়ে যায়? শৈলী এবার গলা খাকারে দিয়ে বলল, নিশান ভাই, সব কিছুর সময় পরিস্থিতি হয়। নিশান হেসে উঠল, তিক্ত এক হাসি, অসাধারণ। তুইও ওই সস্তা বলে আওড়াচ্ছিস? সময়ের অপেক্ষা করতে করতে মানুষ নিজের জীবনটা শেষ করে ফেলে, বুঝলি? সময় কখনো তোর জন্য বসে থাকবে না, তোকে এই সময়কে ধরে আনতে হবে। সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দিলে একদিন দেখবি তোর জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নিচ্ছে। তখন কিছুই করার থাকবে না, কিছু বলারও থাকবে না। প্রমাণ তো কম দেখছিস না। শৈলী এবার সত্যি স্তব্ধ হয়ে গেল। নিশানের প্রতিটি শব্দ তার ভেতর কোথাও গিয়ে আঘাত করছে। কথাগুলো যে মিথ্যে নয়। এক মুহূর্তের জন্য শৈলীর মনে হলো যে নিশান তাকে আজ এত দূরে বাস্তবতা শেখানোর জন্য এনেছে। তোর কি মনে হয় না তোর জীবনটা তোরই হওয়া উচিত? নিশানের কণ্ঠ এবার একটু নরম হলো। শৈলী দীর্ঘশ্বাস ফেলল। সবাই তো নিজের মতো জীবন কাটাতে পারে না নিশান ভাই। কিছু ব্যস্ততা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। নিশান কপালে ভাঁজ ফেলে তাকালো। বাস্তবতা মানে কি অন্যায়ের সঙ্গে আপোষ? জীবন তোকে কতবার কাঁদিয়েছে বল? কতবার চোখের পানি লুকিয়ে হেসেছিস? কতবার কষ্ট চেপে মুখের হাসির মুখোশ এঁকেছিস? এসব কি তোর জীবন চাওয়ার ফল, নাকি তোর অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোর ফল? শৈলী এবার চোখ নামিয়ে নিল। নিশান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। তোকে ভাবতে হবে শৈলী, না ভাবলে একদিন দেখবি নিজেকে চিনতেই পারছিস না। নীরবতা কিছুক্ষণ, আশেপাশে হালকা বাতাস, গাছের পাতার মৃদু দোল, সব মিলিয়ে পরিবেশটাও যেন খানিক থমকে গেছে। নিশান নীরবে তার দিকে তাকিয়ে অপেক্ষায় শৈলী এবার কি বলে। কিছুক্ষণ পর শৈলী নিঃশ্বাস নিয়ে নিচু গলায় বলল, আপনি সব কিছু এত সহজে বলেন যেন সব কিছু হাতে ধরে বদলে ফেলা যায়, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয় নিশান ভাই। নিশান ভ্রু কুঁচকাল, নীরবে তার মানে জানতে চাইল। শৈলী ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীর গলায় বলতে শুরু করলো, জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো ছেড়ে দেওয়া যায় না। কিছু বাধ্যকতা থাকে যা না মানলেও চলে, কিন্তু মানতে হয়। আমার জীবনটা কখনোই আমার নিজের ছিল না নিশান ভাই। আপনি তো জানেনই, আমার ছোটবেলা থেকে শিখতে হয়েছে চুপ থাকা, শিখতে হয়েছে সবার কথা মতো চলতে। আমি কখনো চাইলে কি পারতাম সব বদলে দিতে? পারতাম নিজের মতো করে কিছু গড়ে তুলতে? যদি পারতাম তাহলে কি আজ আমি এভাবে থাকতাম? তার কণ্ঠস্বরে ক্ষীণ হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। চেষ্টা করেছিস? নিশান এবার একদমই স্থির গলায় বলল। শৈলী এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলো, তারপর ফিসফিস করে বলল, চেষ্টার আগেই হেরে গেছি নিশান ভাই, কারণ আমি জানতাম শেষটা বদলাবে না। নিশান চোখ সরিয়ে নিল, কিছুক্ষণ চুপ থেকে বলল, চেষ্টা তোর হাতে না থাকলেও পথটা তো তোর হাতে ছিল শৈলী। তুই কখনো লড়াই করার চেষ্টাই করিসনি, কারণ তুই ভয় পেয়েছিস। শৈলী মুখ শক্ত করে বলল, ভয়? ভয় না থাকলে কি মানুষ অপ্রয়োজনীয় যুদ্ধে নামে না? আমি জানি আমার কথা শোনার কেউ নেই। এই যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছেন, একটু হলেও তো আমাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। মামনিও আমাকে খুব ভালোবাসে, কিন্তু বাকিরা, তারা তো বাড়ির কাজের লোকের থেকেও নিচু চোখে দেখে আমায়। আমি জানি আমার অবস্থান বদলানোর সুযোগ নেই। তাহলে আমি শুধু শুধু লড়াই করে কি করতাম? শুধু নিজের ক্ষতি। নিশান এবার চোখ সরিয়ে সামনের সবুজ প্রকৃতির দিকে তাকালো। গাছের পাতার ফাঁক দিয়ে মিষ্টি রোদ মাটিতে পড়ছে, নরম বাতাস বইছে ধীর ছন্দে। কিছু দূরে পাহাড়ের পায়ে ছোট্ট ঝর্ণার স্রোত দেখা যাচ্ছে। প্রকৃতি এতটা সুন্দর, অথচ তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে এতটা দ্বিধাগ্রস্ত, একটা শৃঙ্খলাবদ্ধ। দীর্ঘ শ্বাস ফেলে নিশান বলল, তোর আসল সমস্যা কি জানিস? তুই নিজের দুর্বলতাগুলোই নিজের পরাধীনতা বানিয়ে নিয়েছিস। অথচ দুর্বলতা সবারই থাকে, কিন্তু সেটা কাটিয়ে ওঠার জন্য তো মানুষ লড়াই করে। শৈলী এবার একদম নিশ্চুপ হয়ে গেল, তার গলা শুকিয়ে আসছিল। আজ এতদিন পর কেউ তাকে সত্যিটা শোনাচ্ছে, একদম নির্ভেজাল সত্য। নিশান কিছুক্ষণ নীরব রইল, চোখের দৃষ্টিতে একরকম তীক্ষ্ণতা, অথচ কোথাও যেন একটা গভীর প্রশ্রয় লুকিয়ে আছে, যেন কিছু বলার জন্য কথা সাজিয়ে নিচ্ছে। শৈলী কিছু বলবে, কিছু বলবে না।
কি বলবে না সেটা বুঝে ওঠার আগেই নিশান হঠাৎ বলে উঠল, তুই জানিস তোর জন্য কেন আমি এত কথা বলি? শৈলী কপাল কুঁচকাল। সেও জানতে চায় কেন। নিশান একদমই স্থির হয়ে বলল, কারণ তোকে দেখলে আমার রাগ হয়। শৈলী অবাক হয়ে তাকালো। নিশানের গম্ভীর মুখ দেখে মনে হলো না সে হালকা কিছু বলেছে। রাগ হয় আমার উপর? নিশানের কণ্ঠ আরও দৃঢ় হলো। হ্যাঁ, রাগ হয়, ভীষণ রাগ হয়। মাঝে মাঝে তোকে থাপ্পড় মারতেও মন চায়। শৈলী চোখ পিট পিট করে তাকালো। সরল মনে জানতে চাইল, কেন নিশান ভাই? কারণ তুই কিছুই বুঝিস না, আর বুঝলেও সেটা মানতে চাস না। শৈলী ভ্রু কুঁচকাল। আমি কিছু বুঝতে চাইছি না বলেই কি আপনি এমনভাবে কথা বলছেন? নিশান একটু হেসে মাথা জাকালো। আসলে তুই বুঝিস, কিন্তু স্বীকার করিস না। শৈলী কিছুক্ষণ চুপ করে থাকলো। নিশানের কথা কেবল কথার কথা নয়, এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। কিন্তু সেটা কি? সে কি কিছু আন্দাজ করতে পারছে, নাকি সে নিজেই ভয় পাচ্ছে কিছু একটা বুঝতে? নিশান আবারও বলে, তুই নিজেকে বুঝতে চাস চাস না, তোর নিজের কদর করতে চাস না। তুই এমন একটা মেয়ে যাকে দেখলে মনে হয় তুই হয়তো আকাশ ছুঁতে পারবি, অথচ তুই নিজেই নিজের ডানা ভেঙে বসে থাকিস। এটা কি সহ্য হয়? শৈলী নড়ে চড়ে দাঁড়ালো। নিশানের চোখের দৃষ্টি এতটাই গভীর যে তার ভেতরে গুছিয়ে রাখা অনুভূতিগুলো এক মুহূর্তে টলমল করে উঠল। নিশান এবার এক ধাপ এগিয়ে এলো। আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? শৈলী মাথা তুলে ডানে ঘাড় এলিয়ে দিল। বলুন। পারলে উত্তর দিব। নিশান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজের কোমর ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবলো। চোখ বন্ধ করে যেন ভেবে নিল আসলে কথাটা বলার সময়, সঠিক সময় এটা কিনা। শেষে মনের কাছে হেরে গিয়ে শৈলীর দিকে স্থির চোখে তাকিয়ে পড়ল। তৎক্ষণাৎ বলতে থাকলো, তুই নিজেও জানিস আমি কখনো কারো বিষয়ে নাক গলাই না। কথা বলতে ইচ্ছে করে না আমার। পেটের মধ্যে বোমা ফাটালেও আমি 1 মিনিটের বেশি কথা বলতে পারি না। হয়তো তুই নিজেও মনে মনে আমাকে কঠিন হৃদয়ের মানুষ বলে দাবি করিস। আমিও তাই মানি, এবং তাই জানি, আমি খুব ভালো করেই জানি যে আমি কখনো অনুভূতি বুঝি না। অন্য কারো অনুভূতি তো দূরে থাক, আমি নিজের অনুভূতিটাই ভালো করে বুঝি না, বুঝতে পারি না। আসলে খুব শক্ত মনের মানুষ আমি। কিন্তু কিছুক্ষণ থামলো নিশান। উদ্গ্রীব হয়ে চেয়ে থাকা শৈলীর ডাগর আখি চোরার দিকে তীর্যক দৃষ্টি ফেলে ভ্রু কুঁচকে বলল, তাহলে তোর অনুভূতি আমি কিভাবে বুঝতে পারি? চোখের বিস্তৃতি বাড়ল শৈলীর। নিশান এখনো স্বাভাবিক, যেন সে একদম নিত্যদিনের কোনো সমস্যার কথা বলছে। নিশান চোখ ছোট করে আবারও কৌতূহল আগ্রহ নিয়ে বলল, আমি তোর অনুভূতিগুলো কিভাবে নিজের অনুভব করতে পারি বলতো? যেখানে আমি নিজেই নিজের অনুভূতি বুঝতে পারি না, সেখানে আমি তোর কষ্টগুলো, তোর যন্ত্রণা, তোর আবেগগুলো কিভাবে বুঝি? চলি মন্ত্রমুগ্ধের মতো দুপাশে মাথা নাড়িয়ে নীরবে বোঝালো, আমি জানি না। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু ভেতরে অস্বস্তি এবং বিভ্রান্তির একটা আবর্ত সৃষ্টি হতে থাকলো। তার মুখে একটা গভীর ভাব ফুটে উঠল, যেন তার মনের মধ্যে কোনো কিছু ধীরে ধীরে খুলে যাচ্ছে, কিন্তু সে নিজেই পুরোপুরি বুঝতে পারছে না। তোর অনুভূতি আমি কিভাবে বুঝতে পারি? নিশান আবারও এই প্রশ্নটা শৈলীর দিকে ছুড়ে দিল, কিন্তু তার কথায় কোনো আক্রোশ ছিল না, বরং যেন শৈলীকে বোঝানোর চেষ্টা ছিল যে সে নিজেই বিভ্রান্ত। চোখে কোনো এক ধরনের কষ্ট এবং একাকিত্বের ছাপ। নিশান হালকা বিরক্তি ও সন্দেহের সুরে বলতে থাকলো, আমি জানি না। যতটুকু আমি অনুভব করতে করি, সেটা তোর আমার নিজেরও একটা বিষয়। আমার কাছে সব কিছু কঠিন। মানুষের মনের গভীরে ঢোকা আমার জন্য একেবারে অসাধ্য। কিন্তু তুই যখন কাছে আসিস তখন তখন কিছু একটা হয়, কিছু একটা অনুভব করি। তুই তুই কেন এরকম করছিস শৈলী? আমি কি আসলে কিছু অনুভব করছি? নিশানের মুখ অবয়ব ভেসে ওঠা সংকোচ আর দ্বিধায় এক অদ্ভুত প্রভাব সৃষ্টি হলো। এদিকে সে নিজের অনুভূতিকে বুঝতে পারছিল না, অন্যদিকে শৈলীর কাছে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য বুকের ভেতর চাপ ছিল। একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল। নিশান কিন্তু জানতো না সেটা ঠিক কোথায় যাবে বা কেমন হতে চলেছে। শৈলীর নীরবতা গভীর হতে দেখে নিশান শেষমেশ আবারও বলল, এটা আমার জন্য খুব কঠিন শৈলী। এরকম অনুভূতির সাথে আমি পরিচিত নই। তোর কাছ থেকে আমি এমন কিছু প্রত্যাশা করতে চাই যা আমি নিজেও বুঝি না। আমার মধ্যে মাঝেই একটা নতুন অনুভূতি উকি দেয়, কিন্তু আমি জানি না সেটা কি। এর নাম জানি না।
কারণটা বুঝতে পারি না, শুধু নিজের অস্থিরতা বুঝতে পারি। শৈলী কোনো উত্তর দিল না, নীরবে নিভৃতে কি যেন চেষ্টা করতে থাকলো। নিশান নিজেই বলে চলল, আমি তোকে অনুভব করি শৈলী, তুই বুঝিস না, কিন্তু আমি অনুভব করি। তোর নির্বাক দৃষ্টি, তোর চুপচাপ শ্বাস ফেলা, সব সব বুঝি। তোর কষ্টগুলো, তোর ভয়গুলো, তোর নিজের সঙ্গে নিজের যুদ্ধগুলো সব অনুভব করি। কিন্তু কেন করতে তো চেষ্টা করিনি, চাইও নি। শৈলী থমকে রইল, তার চোখের সামনে যেন সব কিছু ধোঁয়াশার মতো হয়ে যাচ্ছে। নিশানের গম্ভীর কণ্ঠস্বর তার কানে ধাক্কা দিচ্ছে, আচ্ছা ওসব বাদ দে, আমি যেমন তেমনভাবেই এর একটা সমাধান বের করব। কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি তার চেষ্টা করব আমি। কিন্তু আমি চাই না তুই এমন থাক, আমি চাই তুই নিজের জন্য দাঁড়াস, নিজেকে ভালোবাসতে শিখিস। মানুষকে না পারিস মানুষকে না পারিস, নিজেকে তো বোঝাতে পারিস যে তুই কম না। আমি তোকে এজন্যই বলি শৈলী, কারণ আমি জানি তোর ভেতরে যে আলো আছে সেটা নিভে গেলে আমারও সহ্য হবে না। নিশান থেমে গেল। শৈলী চোখের পলক ফেলল না, বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে। নিশানের কথাগুলো তার মনে এতটা গভীরে গিয়ে লাগছে যে সে ঠিক বুঝতে পারছে না এটা রাগ, অভিমান নাকি অন্য কিছু। তার ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। নিশান শৈলীর চোখে চোখ রেখে মৃদু গলায় বলল, একদিন তুমি নিজেকে আমার চোখ দিয়ে দেখবে হিমরূপা, সেদিন বুঝবে আমি কেন এতবার তোমায় জাগাতে চেয়েছি। শৈলী এবার হঠাৎ করে চোখের কোণে হাসির সূক্ষ্ম রেখা টানল। এরপর নিশানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা কথা বলবো নিশান ভাই। নিশান নীরবে অনুমতি দিলে শৈলী নির্বাক প্রকৃতির দিকে চোখ রেখে প্রশান্তির শ্বাস ফেলে বলে, আমি আপনাকে খুব বিশ্বাস করি, এতটাই বিশ্বাস করি যে আপনি যদি আমাকে কখনো একটা ভয়ানক মহাসমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমি নির্দ্বিধায় সেখানে ঝাঁপ দেব। একটা কারণও জিজ্ঞেস করব না ওখানে পড়ে গেলে আমি বাঁচবো কি না, কারণ আমি জানি যা হবে আমার ভালোর জন্যই হবে। আমি আপনাকে খুব বিশ্বাস করি নিশান ভাই, নিজের থেকেও বেশি। নিশান অনুভূতি শূন্য অভিব্যক্তি নিয়ে দাঁড়িয়ে নিষ্ঠুর দানবের মতো প্রশ্ন করে বসল, এত বিশ্বাস করিস কেন আমায়? হাসল শৈলী, অমায়িক সেই হাসি, বিষাদ চেথায় স্পষ্ট, চোখে হালকা আর্দ্রতা ঝিলবিল করতে লাগলো, যেন কোনো গভীর অনুভূতি নীরবে কাঁপছে। জানি না, তবে শৈলী কথা বলতে বলতে কিছুটা থামল। তার চোখে যেন এক অদৃশ্য বেদনা, যা তাকে শান্তভাবে কিন্তু গভীরভাবে অনুভব করতে বাধ্য করেছে। তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি, কিন্তু সেই হাসি যেন খুবই বিষাদময়। সে নিশানের দিকে তাকিয়ে কিছুটা ভ্যাবাচেকা হয়ে বলল, আপনি হয়তো মনে করেন আমি খুব সরল, খুব বোকা, কিন্তু আমি জানি না কেন যখনই আপনার কাছে থাকি কেন যেন কোনো অজানা শক্তি আমাকে এখানে টানে। আপনি কেন এত কঠিন আমি জানি না, তবে সত্যি বলছি, আপনার কাছ থেকে আমি এমন কিছু অনুভব করি যেটা অন্য কোথাও পাইনি কখনো। আপনার মধ্যে এমন কিছু আছে নিশান ভাই, যা যা আমাকে খুব ভরসা দেয়। শৈলী একটু যেন লুকিয়ে রাখার চেষ্টা করলো তার মনের অস্থিরতা। নিশানের চোখের দিকে স্থির দৃষ্টি রেখে সে বলে যেতে থাকলো, আপনি হয়তো শুনলে হাসবেন, কিন্তু এটা সত্যি যে যখন বাড়িতে বড় মা আমায় বকে তখন আমি আপনার কথা স্মরণ করি। অন্যরা নিজেদের বাবা মাকে স্মরণ করে, আর অনাথ এই আমি ভাবতে থাকি আপনি কখন আসবেন। আপনি আসলে আপনি আসলেই তো কেউ আমায় আর কিচ্ছু বলতে পারবে না। যখনই আপনার মামাতো বোন সীমা বাড়িতে এসে আমায় অত্যাচার করে, সেই সময়টাতেও আমি আপনার কথা স্মরণ করি। তখনও ভেবে নেই আপনি কখন আসবেন। আপনাকে এতটাই বিশ্বাস করি যে কখনো কোনো বিপদে পড়লেই আপনার কথা মনে পড়ে। কি করব বলুন, আপনি তো আমায় মাথায় তুলেছেন, আপনিই তো আশকারা দিয়েছেন। আপনিও যদি বড় মার মতো আমার সাথে এমন আচরণ করতেন, তাহলে তো আমি মোটেই আপনার দিকে চোখ তুলে তাকাতাম না। তবে এটা সত্যি, আপনি এবং মামুনিও যদি আমার আমায় পর ভেবে নিতেন, তাহলে আমি আর বেঁচে থাকতে পারতাম না, কবেই মরে যেতাম। নিশান শৈলীর কথাগুলো এক এক করে শুনছে। এমন কথা শুনে সে বাকি প্রেমিকদের মতো তৎক্ষণাৎ শৈলীর ঠোঁটে হাত রেখে অস্থির হয়ে বলল না, এমন কথা বলল না, নিজের মৃত্যুর কথা বলো না প্রিয়তমা, আমি সহ্য করতে পারি না। বরং নিশান আবারও কঠিন পাষাণ পুরুষের পরিচয় দিয়ে চোখে কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু শৈলীর কথা তার মনে গেঁথে গেছে, যেন প্রতিটি শব্দ গভীরে প্রবাহিত হচ্ছে, তার নিজের অজানা অনুভূতির সাথে মিশে যাচ্ছে।
শৈলী একটা ঢোক গিলে বলল, আপনি আমাকে এমনভাবে চিনেছেন যে আমি এখন নিজেও জানি না আমি কে। হয়তো আপনি আমার অজানা দিকগুলো দেখেছেন, তাই আমি আপনার মধ্যে এমন এক বিশ্বাস খুঁজে পেয়েছি যা কখনো কারো মধ্যে ছিল না। শৈলীর কথা শেষ হতে না হতেই নিশান অল্প সময়ের জন্য নির্বাক হয়ে রইল। শৈলী বলেই চলেছে, যেন তার মুখ থেকে কথা বেরিয়ে আসা খুব জরুরি। কিন্তু নিশান সে এক মুহূর্তের জন্য কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। শৈলী অনুভব করতে পারল তার কথা যেমন নিশানের কানে পৌঁছাচ্ছে, তেমনি নিশান যেন তার হৃদয়ে এক অদৃশ্য অনুভূতি রোপণ করে দিচ্ছে। নিশানের মুখে কোনো ভাব নেই, কিন্তু তার চোখগুলো যেন গভীর কষ্ট এবং অনিশ্চিত ভাবনা দিয়ে পূর্ণ হয়ে গেছে। নিশান কিছুক্ষণ নীরব থেকে তার চোখে কিছুটা অভ্যস্ত দৃষ্টি এনে ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটিয়ে বলল, তোর এই বিশ্বাস, তুই জানিস না তোর বিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে। তুই বিশ্বাস করিস, কিন্তু আমি কি কখনো জানবো তোর সেই গভীর অনুভূতি? যদি কখনো ভুল প্রমাণিত হয়। শৈলী অস্থির হয়ে নিশানের দিকে তাকালো। তার কষ্ট, তার হতাশা সব কিছু যেন মুখ দিয়ে বেরিয়ে আসছিল, কিন্তু নিশান তার কোনো কথা মনে রাখছিল না। তার কঠিন বাহুতে কষ্টের গুঞ্জন আছে, তবে সেই কষ্ট কিভাবে সহ্য করতে হবে সেটা বোঝাতে পারছিল না। নিশান আবারও তিক্ততার সাথে বলল, মানুষের প্রতি এত বিশ্বাস ভালো নয় হিমরূপা। শৈলী মাথা নামিয়ে খানিক মলিন হেসে বলে, অন্য মানুষ আর আপনি এক নন নিশান ভাই। নিশান কিছুক্ষণ চুপ থেকে শৈলীর দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ করে একপাশে এগিয়ে গেল। শৈলী অবাক হয়ে দেখল সে কাছের একটা ছোট্ট পাহাড়ি ডালের দিকে হাঁটছে। সেখানে নরম সবুজ ঘাসের মাঝে ফুটে আছে অপরূপ কিছু নীলচে বেগুনি ফুল। শৈলী তাকিয়ে দেখল নিশান একটা নীলকণিকা ফুল তুলছে। চমৎকার গভীর নীল রঙের ছোট ফুল, যেন আকাশের কোনো এক অংশ ছিঁড়ে এনে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। নিশান খুব যত্ন করে ফুলটা হাতে নিল, তারপর ধীর পায়ে ফিরে এসে শৈলীর সামনে দাঁড়ালো। শৈলী অবাক হয়ে বলল, ফুলটা কেন ছিঁড়লেন নিশান ভাই? নিশান এক পলক তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় দুষ্টুমি করে বলল, হিমরূপার চুলে গুজে দেওয়ার জন্য। শৈলী হতভাগ হয়েই রইল। নিশান তার হাতের দিকে হাত বাড়িয়ে দিল, যেন নীরবেই বলছে, ফুলটা নাও। কিছুক্ষণ দ্বিধা করার পর শৈলী হাত বাড়িয়ে নিল। নরম পাপড়িগুলো স্পর্শে সে একটু চমকে গেল, যেন এতদিন পর প্রথমবার কোনো ভালোবাসা মাখা কিছু পেয়েছে। নিশান তাকিয়ে বলল, এই নীলকণিকা ফুল জানিস কেমন? দেখতে কোমল, কিন্তু এর পাপড়ি শিকড় মাটির গভীরে থাকে। ঝড় এলেও সহজে উপড়ে যায় না। তোরও এমন হওয়া উচিত শৈলী। এমন নরম নরম হতে পারিস, কিন্তু ভেতর থেকে শক্ত থাকতে শিখতে হবে। শৈলী কিছু বলল না, শুধু নীল ফুলটার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল, কিন্তু সেটা মুছল না। কারণ আজ সে প্রথমবার অনুভব করলো কেউ তার দুর্বলতাকে স্বীকার করেও তাকে অস্বীকার করেনি, বরং তাকে আরও শক্ত হতে শিখতে বলেছে। বেলা বেশ গড়িয়েছে। নাসিরুল তালুকদার নিজের ঘরে বসে পেপার পড়ছেন। আলো আধারি ঘরটাতে তার মুখবয়বটা একেবারে শান্ত। তিনি একটু আগেই তার ছোট ভাই শরীফুল তালুকদারকে দেখে এলেন। প্যারালাইজড ভাইকে দেখে তিনি প্রতিবারই অস্ত্রসিক্ত হয়েছেন। তৎক্ষণাৎ মনে পড়ে গিয়েছে শৈলীর হাসি মাখা মুখটা। সে কি আদৌ নিজের দায়িত্বগুলো পালন করতে পারছে? ছোট ভাইকে দেওয়া দায়িত্ব সে হিসেবে কি শৈলীকে ঠিকঠাক দেখভাল করতে পারছে না। সে মোটেই পারছে না, এটা তার জানা, কিন্তু সে যে নিরুপায়। নাসিরুল তালুকদারের এখনও মনে পড়ে সে তার প্যারালাইজড ছোট ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো করে লালন করার কথা দিয়েছিল। সে মোটেই এই কথা রাখতে পারেনি। যতবারই তিনি শরীফুল তালুকদারের কাছে গিয়েছেন, ততবারই প্রতিশ্রুতি তার মস্তিষ্কে জ্বলন্ত হয়ে উঠেছে। অতীত নিয়ে নাড়াচাড়া করা নাসিরুল তালুকদার হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দে কেঁপে উঠলেন, চমকে গেলেন। নিজেকে স্বাভাবিক চোখে রেখে চশমা লাগিয়ে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বললেন, এসো। লাল পাড়ের সাদা শাড়ি পরা খাদিজা মুখ গম্ভীর রেখে হাতে চায়ের কাপ নিয়ে ভেতরে প্রবেশ করলেন। মুখে তার বেজায় বিষাদের ছায়া। কোনো রকম কথাবার্তা ছাড়াই তিনি ধপ করে চায়ের কাপটা শক্ত করে রাখলেন নাসিরুলের পাশে থাকা টেবিলের ওপর। নাসিরুল সাথে সাথে ভ্রু কুঁচকে তাকালেন নিজের স্ত্রীর দিকে। খানিক তীক্ষ্ণ কণ্ঠে বললেন, সমস্যা কি তোমার?
বাজ খাই গলায় খেপে উঠলেন খাদিজা। চোখ গরম করে দাঁত খিচিয়ে দ্রুত বলতে থাকলেন, সমস্যা সমস্যা আমার নয়, সমস্যা হলো আমাদের। তুমি কি শুরু করেছো? হ্যাঁ, কতবার করে বললাম তোমার ওই ছোট ভাইয়ের অপয়া মেয়েটাকে এখান থেকে বের করো, যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে তাকে বিদায় করে দিতে। তুমি আমার কথা শুনলে? কত কষ্ট করে একটা পাত্রপক্ষ জোগাড় করলাম, শেষমেশ তোমার ওই ভাইয়ের মেয়ে আমার ছেলেকে দিয়ে পাত্রপক্ষ তাড়িয়ে দিল। কত বড় কলেজা ওই মেয়ের! এগুলো কি হচ্ছে? আমি এগুলো কেন সহ্য করব? ওই মেয়েকে আমি আর খাওয়াতে পারবো না, আমি আর পড়াতে পারবো না। নাসিরুল তালুকদার নিজের স্ত্রীর মুখে আবারও সেই কথাগুলো শুনে এবার পেপার ভাঁজ করে টেবিলে রাখলেন। এরপর 2 হাত মুঠ করে শান্ত গলায় বললেন, পড়াশোনাটা শেষ হতে দাও ওর, আর কিছুদিনের ব্যাপার তো। ও একটা মেয়ে, শৈলীর ছেলে নয় যে সারা জীবনে বাড়িতে পড়ে থাকবে। অবশ্যই বিয়ে করবে, বিয়ে করলে মোটেই তোমার এই বাড়িতে আসবে না, আর চাইলে আসতেও পারে। এটা ওর বাপের বাড়ি। তুমি আবারও ভুলে যাচ্ছ যে এই বাড়িটা তোমার নামে লেখা নয়। তুমি আবারও ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার নামে লেখা নয়, এবারের মাত্র 1/3 আমার নামে লেখা। আর তুমি যে বারবার শৈলীকে নিয়ে এসব কথা বলছো, এটাও কি ঠিক? ও নিজের বাপের টাকায় চলে, নিজের বাপের টাকায় পড়ে। খাদিজা তালুকদার বিরক্ত হয়ে মুখ ঘোরালেন। নাসরিল আবারও বললেন, আর তুমি কি বলছো? আমার ছেলে কি এমন যে কেউ তাকে বশ করতে পারবে? তোমার ছেলে অত ভালো হলে এতদিনে বিয়েটা দিতে পারতে, সেটাও তো পারলে না। ওর বয়সে সবার বিয়ে হয়ে এক বাচ্চার বাপ হয়ে গিয়েছে, আর তুমি তোমার ছেলেকে এখন পর্যন্ত বিয়ে দিতে পারলে না। আবার তোমার ছেলে করছো। তোমার ছেলেকে বশ করার মতো কোনো মেয়ে এখনো জন্ম নেয়নি, নইলে এতদিনে হয়ে যেত। কোনো মেয়ে যদি তোমার সুযোগ্য ছেলেকে বশ করতে পারে, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউই হবে না। খানিক থেমে তিনি আবারও বললেন, নিশান এ বাড়ি থেকে পাত্রপক্ষ তাড়িয়েছে, এ বিষয়ে আমি ওকে অনুমতি দিয়েছি। এ বাড়িতে পাত্রপক্ষ এখন আসবে না। সময় হলে আমি নিজে গিয়ে পাত্রপক্ষ আনবো। তোমাকে এ ব্যাপারে নাক গলাতে না করেছি খাদিজা। খাদিজা এবার চরম বিরক্ত হয়ে বললেন, আমি তো তোমাকে বারবার বললাম যে সীমার সাথে নিশানের বিয়েটা দিয়ে দিতে। সীমা কত ভালো একটা মেয়ে, অনেক বুঝদার একটা মেয়ে, সংসার সামলাতে পারবে, নিশানকেও সামলাতে পারবে। আর একবার বিয়েটা হয়ে গেলে নিশানও বাধ্য হবে সংসার করতে। একটু সময় লাগবে, কিন্তু শেষে তো দুজন এক হয়ে ভালো করে সংসারটা করতে পারবে। দুজনকে পাশাপাশি কি সুন্দর মানায়। শেষের কথাটা একটু আহ্লাদের স্বরে বললেন খাদিজা। নাসিরুল এবার ধীর কণ্ঠে বলে উঠলেন, আমার ছেলের অমতে আমি কখনোই তাকে বিয়ে দেব না। তোমার এই ভাগ্নিকে নিশান মোটেই পছন্দ করে না। ওই মেয়ের চালচলন আমারও পছন্দ নয়। এ বাড়ির বউ হওয়ার যোগ্য নয় সে। খাদিজা এবার খেপে উঠলেন। টেনে টেনে তাচ্ছিল্যের সুরে বলতে থাকলেন, হ্যাঁ, এখন তো এটাই বলবি। এই বাড়িতে তো আমার ভাগ্নে একদম যোগ্য নয়। এ বাড়িতে থাকার জন্য তো তার যোগ্যতা নেই। এ বাড়িতে থাকার জন্য তোমার ওই ছোট ভাইয়ের মেয়ের যোগ্যতা আছে। শৈলীর মতো ছোট লোকেরা এ বাড়িতে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারে, এটাই তো বলবে তুমি, তাই না? ওই মেয়েটা, তুমি জেনে রাখো, ওই মেয়েটা একদিন আমাদের বাড়িতে অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। ওই মেয়েটাই আমাদের কাছ থেকে আমাদের ছেলেকে ছিনিয়ে নেবে। তুমি দেখতে থাকো। নাসরুল এবার ভ্রু কুঁচকে বললেন, ঝেড়ে কাশো, কি বলতে চাও? খাদিজা এবার ঠোঁট চোপে তার ছিল্লের স্বরে বললেন, শুনতে চাও? তবে শোনো। গত রাতে আমি নিশান আর তোমার আদরের ভাতিজিকে একসাথে ছাদে দেখেছি। অত রাতে কী করছিল ওরা? নিশান নিশ্চয়ই বিনা কারণে ছাদে যায়নি। ওই ছেলেটাকেই ডেকেছিল, ওই ছোট লোকটাই ডেকেছিল। ও এখন নিশানকে পটিয়ে এ বাড়িতে স্থায়ীভাবে ঘাঁটি ঘাড়ার চেষ্টায় আছে। ছি, মেয়েটার কি নিচু চিন্তা ভাবনা! আর আমরা গাধার মতো কিছু না বুঝে চুপচাপ আছি।